হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে আছো। আজকে একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, একটি আলোচনা নিয়ে তোমাদের সাথে যুক্ত হয়ে যাওয়া। তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে আমরা কিছুদিন ধরে অন্তত যতদিন এই 3 মাসের মধ্যে এক্সাম গুলো হচ্ছে সেগুলোতে আমরা সাধারণত ভাবে বাংলা টপিক গুলো আলোচনা করবো একটা একটা গল্প বা কবিতাকে নিয়ে। আশা করছি তোমরা সকলে আমাকে প্রপারলি দেখতে এবং শুনতে পাচ্ছ। আহ আমাকে অনেকে চিনে থাকবে, অনেকে না চিনেও থাকতে পারো। তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি, আমি নন্দিতা ঘোষ। আমি সাধারণত ভাবে বাংলা এবং সিটিপির বিষয়টা তোমাদেরকে দেখিয়ে থাকি। আজকে মূলত ভাবে যে বিষয়টিকে দেখানোর চেষ্টা করবো সেটা অবশ্যই বাংলা। এবং যেহেতু আমাদের সামনে WBSLS এর একটা বৃহৎ ভ্যাকেন্সি রয়েছে, বাংলার দিক থেকে তোমরা জানো একটি বৃহৎ ভ্যাকেন্সির বিষয়পত্র আমরা দেখেছি বা আমরা পেয়েছি। আহ পরীক্ষা হওয়া না হওয়া এই বিষয়ে তোমাদেরকে বলে রাখার আগে একটু পজিটিভিটির সাথে কথা বলবো। যে আমরা যেহেতু এই পজিটিভিটির মধ্যে আমাদের WBSLS টিকে পেয়েছি এবং বাংলায় সেখানে আমরা বেশ ভালো সংখ্যক সিটকে পেয়েছি, সেহেতু আমরা নিজেদের মতো করে নিজেদের বেস্টটুকু দেওয়ার চেষ্টা করব। অবশ্যই প্রচুর নেগেটিভিটি, প্রচুর বাধা বিপত্তি এবং অনেকগুলো বিষয় আছে, কিন্তু এটাও তোমাকে মাথায় রাখতে হবে যে পরীক্ষাটা কিন্তু হবে এবং 10 বছর পরে একটা নতুন অধ্যায় সূচনা হতে যাচ্ছে, এবং তুমি যদি তাতে যুক্ত হতে চাও অবশ্যই কিন্তু তোমার সেখানে অগ্রাধিকার রয়েছে এবং তুমি নিজের বেস্টটুকু দিয়ে নিজের জায়গাটুকুকে কিন্তু তৈরি করে নিতে পারো। মনে হবে ম্যাডাম কিরকম কথা বলছেন, একেবারে সমস্ত কিছু হয় নাকি? হলে অনেক কিছু হয়, না হলে কিছু হয় না, এটা একটা বিষয়। যাই হোক, আজকে সরাসরি ভাবে ক্লাসে প্রবেশ করব। বলে রাখি আমি তোমাদের আজকে ক্লাস 9 ক্লাসের অর্থাৎ 9th ধীবর বৃত্তান্ত গল্পটা পড়ার চেষ্টা করব। তোমাদের অনেকের মনে হতে পারে যে ম্যাডাম আমি গল্প পড়ে সময় নষ্ট করব না, আমি কোয়েশ্চেন অ্যান্সার করতে চাই। তাদের উদ্দেশ্যে বলে রাখি আমি প্রথমে টেক্সটে বিশ্বাসী, আফটার দ্যাট আমি কোয়েশ্চেন অ্যান্সারে বিশ্বাসী। আগে বিষয়টাকে পড়বো, তারপর কি কি নজরে রাখতে হবে আমি সেগুলো দেখাবো। অবশ্যই যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যদি আরো একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এক্ষেত্রে বলে রাখি এই চ্যানেলের উদ্দেশ্য কিন্তু কোনোভাবেই অর্থনৈতিক দিক থেকে যুক্ত নয়, অর্থাৎ আপনি এই চ্যানেলের সাথে যুক্ত হলে বা পড়াশোনাকে কন্টিনিউ করলে কিন্তু আপনার কোথাও গিয়ে চার্জেস দিতে হবে না, বা কোনো পেইড প্রমোশন ব্যাচের জন্য আপনাকে বলা হবে না যে আপনি এই ব্যাচে যুক্ত হন। এটা হচ্ছে বিষয়। সো আজকের ক্লাস শুরু করা যাক। একটু পজিটিভিটি এবং একটু নেগেটিভিটি, কারণ নেগেটিভিটি বলছি কারণ আমি রেগুলারলি ক্লাস আপলোড করতে পারছি না, আপনাদের সাথে সরাসরি যুক্ত হতে পারছি না শারীরিক অসুস্থতার কারণে। আহ আমি মাঝে মধ্যেই অসুস্থ থাকি, এটা একটা বলার বিষয়। যাই হোক, আমি আশা করছি যে আপনাদের এই প্রত্যেকটা বিষয় আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, আমি একটু গল্পটিকে পড়বো এবং গল্পটিকে পড়ার মাধ্যমে আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এই গল্পটিকে নিয়ে কি কি বিষয়গুলো মাথায় রাখবেন। যারা বোর ফিল করবেন গল্পগুলোকে পড়তে, আশা করছি কেউ একজন পড়ে দিলে আপনাদের ক্ষেত্রে অনেক বেশি বেটার হবে, বা কারো কাছে সময় না থাকতে পারে যে আমি গল্পগুলোকে কখন পড়বো, গল্পগুলো তো অত্যন্ত ইজি, সেক্ষেত্রে একবার পড়ে চোখ বুলিয়ে নিতে পারেন। ক্লাসগুলোর পরিমাণ বা টাইমিং খুবই ছোট হবে। চেষ্টা করবেন ক্লাসটুকুকে, যদি কারোর আরো বেশি তাড়া থাকে একটুখানি একটু স্পিডে নিয়ে গিয়ে ক্লাসটিকে সম্পূর্ণরূপে দেখার। একটু একটু করেই আমরা জানি সাগর তৈরি হয়, সেভাবেই সিলেবাস কমপ্লিটের মতো একটা জায়গাকে, বাংলা সিলেবাস কমপ্লিটের জায়গাকে আপনি যদি একটু একটু করে এগিয়ে নিয়ে না যান এবং যদি মনে করেন অত্যন্ত সহজ বিষয় এবং আমার পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই, তাহলে বলবো চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রথম নেগেটিভিটিকে আপনি গ্রহণ করে নিয়েছেন। ঠিক আছে, তো আজকে 2 নম্বর ক্লাসে আপনাদের সকলকে ওয়েলকাম। আমি চেষ্টা করব সপ্তাহে একদিন অন্তর অন্তর প্রত্যেক দিনই প্রায় ক্লাসগুলোকে রাখতে। নির্দিষ্টভাবে সময়কে বলতে পারছি না, তার কারণ আমার নিজস্ব কিছু কাজ থাকে, তার কারণে আমি সরাসরি ভাবে আপনাদের সাথেও যুক্ত হওয়ার সময়ও অসুবিধা হচ্ছে কিছু কিছু, কিন্তু আমি চেষ্টা করব সপ্তাহে 3 থেকে 4 দিন রেকর্ডেড ভার্সনে হোক বা লাইভ ভার্সনে আমি ক্লাসগুলোকে আপনাদের জন্য আপলোড করার, এবং সিডিপির ক্লাসও কিন্তু ধীরে ধীরে আপলোড হতে শুরু করবে। সকলকে অনেক ওয়েলকাম আমার ক্লাসে। দেখতে একটু অসুবিধা হলে আমি একটুখানি জুম করে দেবো, তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে আমরা এই জায়গাটায় কাজ করছি। ঠিক আছে, এবং আমরা আজকে ধীবর বৃত্তান্তকে পাঠ করব। ধীবর বৃত্তান্ত নামটা একবার একটু দেখে নেবেন। আপনার হঠাৎ করে মনে হতে পারে যে নাম কেন দেখতে যাব, আমাকে তো লিখতে হবে না, কিন্তু
তবুও আপনি দেখে যাবেন কোনটা সঠিক এটা কোনটা বেঠিক এইটুকুনি জানা প্রয়োজন। আপনি হয়তো আমার থেকে অনেক বেশি পড়াশোনা করেন, বা আমি যতটুকু না সময় পাই পড়াশোনা করতে ততটুকু আপনার কাছে সময় আছে, আপনি অনেক পড়তে পারবেন। কিন্তু পড়তে কিভাবে হয়, শিখতে কিভাবে হয়, এটা প্রথমে শেখা দরকার। আমি যেখানেই যাচ্ছি না কেন আমার চোখ নাক কান খোলা রাখতে হবে, এইটুকুনি আমার কর্তব্যের মধ্যে পড়ে যখন আমি অ্যাজ এ অ্যাসপিরেন্ট কোনো জবের জন্য অ্যাপ্লাই করছি। তো চোখ কান খোলা রেখে নামটি কিভাবে হচ্ছে আগে সেটার থেকে শুরু করুন। কি কোন বিজ্ঞানী বলছি, কোন লেখকের সম্পর্কে আমরা পড়াশোনা করছি তার সম্পর্কে জানুন এবং গল্পটি পড়ুন। এক্ষেত্রে আপনাদের বলে রাখি, বিভিন্ন জায়গায় আপনি দেখতে পারবেন যে তথাকথিত ভাবে বৃহৎ অংশে বিষয়টাকে আলোচনা করা হচ্ছে। বৃহৎ অংশ বলতে কি, এই যে ধরুন আমি কালিদাস সম্পর্কে আমি আজকে যদি আপনাকে বলতে চাই, তাহলে কালিদাসের একটা নিশ্চয়ই একটা পুরো অধ্যায় বা ক্লাস আছে, আমি ক্লাসের প্রথমে কিছু কথা বলে নিচ্ছি। আমরা সেটা পড়বো না। আমি বোঝাতে পারছি, আমি ঠিক ঠিক বলছি, আপনার মনে হতে পারে ম্যাডাম হঠাৎ করে এটা কি বলছেন বা এটা কেন বলছেন, এটা তো উচিত না, আমাদের অবশ্যই জানা উচিত বা পড়া উচিত, কিন্তু আমি বলবো পড়বেন না। বিশ্বাস করুন আপনার কাছে অতটা সময় না, আপনি যখন সাহিত্যের ইতিহাস পাঠ করবেন অবশ্যই আপনার কাছে যদি কালিদাসের অপশন থাকে, আমাদের যেখানে বিদেশি কবির অপশন রয়েছে বা ভারতীয় আন্তর্জাতিক সাহিত্যের যে এখানে লেখকেরা রয়েছে সেখানে আপনি কালিদাসকে পাঠ করুন। কিন্তু এই নির্দিষ্ট কবিতা বা নির্দিষ্ট কোনো গল্পের জন্য বা নির্দিষ্ট কোনো নাটকের জন্য আপনি না পাঠ করা ইটস বেটার। আমার এটা মতামত। আপনি চাইলে নিতে পারেন, না চাইলে নিতে নাও পারেন, ঠিক আছে। আমি বোঝাতে পারছি সাহিত্যের ইতিহাসে যে যে কবিগুলোকে আপনাকে নির্ধারিত ভাবে দেওয়া হয়েছে। এক্ষেত্রে বলে রাখি এসএলএসটি সিলেবাস সম্পর্কে, যে এসএলএসটি সিলেবাসটার জন্য কিন্তু আপনাকে এসএলএসটি অর্থাৎ ডাব্লিউবির যে নতুন পেজটি হয়েছে, এসএলএসটির নতুন পেজটি করা হয়েছে অর্থাৎ ডাব্লিউবি www.westbengal.ssc.com, এখানে আপনি নজর রাখবেন। সেখানে ফ্রিকুয়েন্ট কোয়েশ্চেনের আন্ডারে গেলে দেখতে পারবেন সেখানে বলা হয়েছে কিছুদিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে, এটা আমাদের শোনা কথা, অবশ্যই সেখানে উল্লেখ করা নেই, মনে করা হচ্ছে এক সপ্তাহের মধ্যে কিন্তু আমাদের সেখানে অ্যাজ সুন অ্যাজ পসিবল নির্দিষ্ট ক্লাসের ভিত্তিতে কিন্তু সিলেবাস আপলোড করা হবে। সেক্ষেত্রে আপনার নজরে রাখতে পারেন। যারা নজরে রাখবেন তাদের জন্য বেটার, আর যারা এখন থেকে পড়াশোনাটা শুরু করতে চাইছেন, আমরা পূর্ববর্তী একটা যেখানে দাঁড়িয়ে আমরা পূর্ববর্তী সময় একটা সিলেবাস আমাদের কাছে ছিল তার সাপেক্ষে আমরা একটি পাঠ কিন্তু করার চেষ্টা করছি বা নিজেদেরকে এগিয়ে রাখার চেষ্টা করছি, ঠিক আছে। আশা করছি সকলের উপকারে লাগবে ক্লাসটি, ঠিক আছে। আমরা যেটা আজকে পড়বো সেটা ধীবর বৃত্তান্ত কালিদাস। এখানে একটি নাটক রূপে আমরা এটাকে পড়বো, ছোট্ট একটি নাটক রূপে পড়বো। এবং এই নির্দিষ্ট যে গল্পটি বা নাটকটি বলতে পারেন, কারণ আমরা এখানে চরিত্রকে পাবো এবং চরিত্রটা নিজেদের বক্তব্যকে ডায়লগ আকারে অর্থাৎ নিজেদের বক্তব্য আকারে কিন্তু প্রেজেন্ট করছেন। কোনো লেখক কোনো গল্প কথাকে বলছেন না, বলছেন ঠিকই কিন্তু চরিত্ররা নিজে সেখানে কার্যরত, তার জন্য আমরা বিষয়টাকে নাটকের মধ্যে দিয়ে যাব। এবং উৎস হিসাবে যদি আপনি জানতে চান, এটা কিন্তু কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, অভিজ্ঞান শকুন্তলম থেকে নেওয়া হয়েছে। এইবারে আপনাকে মাথায় রাখতে হবে কালিদাস সম্পর্কে আপনি গুটি কয়েক কথা পড়বেন, তার আগে আমরা যেহেতু আজকে গল্পটা পাঠ করার উদ্দেশ্য নিয়েছি সেহেতু আমরা গল্পটা একটু পাঠ করে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অনেকের কাছে বিষয়গুলো অত্যন্ত পরিচিত হতে পারে, কিন্তু আমরা তবু আরো একবার আমাদের মতো করে দেখবো এবং আমাদের মতো করে একটু পড়বো। হ্যাঁ, একটু জুম করে নিলাম, আশা করছি সকলের সুবিধা হবে। আচ্ছা, জুমের পার্টটা বুঝি এরকম, আমার ঠিক জানা ছিল না বিষয়টা সম্পর্কে। আচ্ছা, আমরা এই অংশটাকে জুম করে নিচ্ছি, একটু দেখিয়ে পড়ে দিই। মহর্ষি কণ্হের তপবনে তার অনুপস্থিতিতে আমরা যে পাঠটি পড়ছি তার ইন্ট্রোতে আমাদের এই বক্তব্যটুকুকে প্রেজেন্ট করা হয়েছে, সেইটুকুনি আমরা একটু দেখবো। মহর্ষি কর্ণ, মহর্ষি বানান দেখবেন, কণ্হের বানান কিন্তু দেখবেন, তপবনে তার অনুপস্থিতিতে, তারের ক্ষেত্রে চন্দ্রবিন্দুর ব্যবহার হয়েছে কারণ আমরা একজন সম্মানীয় ব্যক্তির কথা আলোচনা করছি, তার জন্য চন্দ্রবিন্দু। যদি সাধারণ কোনো ব্যক্তিত্বের কথা আলোচনা করা হতো তাহলে সেখানে আমরা চন্দ্রবিন্দুর ব্যবহার করতাম না, ঠিক আছে। অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্যন্ত রাজধানীতে ফিরে গেলেন। কোথায় ছিল? তপবনে ছিল। মহর্ষি কর্ণের তপবনকে বলা হচ্ছে। তার অনুপস্থিতিতে, কার অনুপস্থিতিতে? মহর্ষি কর্ণের অনুপস্থিতিতে। কাকে বিয়ে করেছে? শকুন্তলাকে বিয়ে করেছে। কে বিয়ে করেছেন? দুষ্যন্ত বিয়ে করেছেন। দুষ্যন্ত বানানটা কিন্তু একবার অবশ্যই দেখবেন, তিনি রাজধানীতে ফিরে গেছেন। কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলার খোঁজ নিতে অনেক দূত কোনো দূতই তপবনে এলো না। সাধারণ চলিত বাংলায় ব্যবহার করা হচ্ছে। আমরা একটু দেখি ক্লোজ করে দাগিয়ে পড়া যায় কিনা, ঠিক আছে।
ক্লোজ করে দাগিয়ে পড়া যাচ্ছে না। আচ্ছা, খোঁজ নিতে তপবনে কেউ এলো না। স্বামীর চিন্তায় কি হলো, শকুন্তলা অন্নমানা তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা। কে এসেছিলেন তপবনে? তাহলে ঋষি দুর্বাসাকে আমরা দেখতে পাচ্ছি। শকুন্তলা তার টের না পাওয়ায় ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন, যার চিন্তায় সে মগ্ন রয়েছে সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। কার কথা বলা হচ্ছে? দুষ্মন্তের কথা বলা হচ্ছে। মানে শকুন্তলা দুষ্মন্তের চিন্তা করতে করতে তপবনে বসেছিলেন, কিন্তু সেখানে দুর্বাসা মুনি উপস্থিত থাকার পরেও তিনি সেটাকে লক্ষ্য করেননি। দুর্বাসা মুনির কাছে সেটা অপমানজনক মনে হয়েছে। দুর্বাসা বানানটা একটু দেখবেন, দয় হস্যু বয়রেপ আকার দন্তে শয় আকার। আপনার মনে হতে পারে এগুলো ম্যাডাম কি করে পড়াচ্ছে, এত ছোট বাচ্চাদের মতো পড়ানোর কি কোনো দরকার আছে? অবশ্যই দরকার আছে। আপনার কাছে একটা নাম্বারের ভ্যালুয়েশন অনেকখানি। বলা যায় না, দুর্বাসা নামের যদি বিভিন্ন ধরনের আমাদের পরিবর্তন দিয়ে দেয়, সে সম্পর্কে আপনি সতর্ক থাকুন। ঠিক আছে? আমি কি বলতে চাইছি, আশা করছি আপনারা যথেষ্ট বুদ্ধিমান এবং যেহেতু একজন অ্যাসপিরেন্ট আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা বিষয়কে খুঁটিয়ে দেখা এবং পড়া কতটা প্রয়োজন। একটু তারপরে দেখি কি শকুন্তলাকে তিনি ভুলে যাবেন, এই অভিশাপ দিয়ে কিন্তু দুর্বাসা মুনি চলে যান। কোথায় চলে যান দেখি একটু তারপরে আমরা কি হচ্ছে। শেষ পর্যন্ত সখী প্রিয়ম্বদা, আমরা দুজন সখীর কথা পাই, কিন্তু এই মুহূর্তে দুজন সখীর কথা কিন্তু পাবো না, কিন্তু আমরা এখানে কেবলমাত্র প্রিয়ম্বদার কথা পাবো। মনে রাখবে, আমরা শকুন্তলার ক্ষেত্রে অনেক সময় আমাদের মনে হতে পারে অনুসূয়াও ছিল, প্রিয়ম্বদাও ছিল, কিন্তু এক্ষেত্রে আমরা কেবলমাত্র প্রিয়ম্বদাকে কিন্তু এখানটায় দেখতে পারবো এবং প্রিয়ম্বদাই কিন্তু দুর্বাসা মুনির কাছে গিয়ে অনুরোধ জানায় সে যেন তার অভিশাপ ফিরিয়ে নেয় বা তার প্রতিকারের জন্য কোনো একটা প্রতিফল তাদেরকে দিয়ে যায়। কি বলছে দেখো, শেষ পর্যন্ত সখী প্রিয়ম্বদা অনুরোধে ঋষি বললেন যে কোনো নিদর্শন দেখাতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে। সাপ মানে কি? অভিশাপের কথা বলা হচ্ছে। দুষ্যন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিলেন, সখীরা মনে করলেন এই আংটি ভবিষ্যতে স্মারক চিহ্ন হবে। স্মারক চিহ্ন কথাটা আমাদের অনেকের কাছে পরিচিত না হতে পারে। স্মারক চিহ্ন কথাটা একবার একটু দেখে রাখবেন। মহর্ষি কণ্হ তীর্থ থেকে ফিরে, এই মহর্ষি কর্ণের কাছেই কিন্তু কে বড় হয়েছিল? কর্ণ না, কিন্তু কণ্ঠ বিষয়টা নয়, বয় কিন্তু, এবং মূর্ধন্য নয় বয় কিন্তু উল্লেখ্য এটা। কণ্ঠের তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে পতিগৃহে পাঠানোর আয়োজন করলেন। দুষ্যন্ত সমীপে উপস্থিত হলে তিনি শকুন্তলাকে চিনতে পারলেন না। এদিকে পথে শচীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে পড়ে গেছে শকুন্তলার হাতের আংটি। কি পড়ে গেছে? হাতের আংটি পড়েছে। কোথায় পড়েছে? শচীতীর্থে পড়েছে। কখন পড়েছে? দুষ্যন্তের রাজধানীতে বা দুষ্যন্তের রাজপথে কিন্তু যাওয়ার সময়, তার শচীতীর্থে স্নান করার সময় কিন্তু শচীতীর্থে আংটিটি পড়ে যায়। শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। ঘটনাক্রমে সেই আংটিটি পেয়েছিল একজন ধীবর। ধীবর কথার অর্থ হচ্ছে গিয়ে যিনি মাছের কাজের সঙ্গে যুক্ত। এক্ষেত্রে তাহলে আপনাকে কি কি লক্ষ্য রাখতে হবে? প্রথমে নাটকটি অভিজ্ঞান শকুন্তলম থেকে নেওয়া হয়েছে। দ্বিতীয় যে বিষয়টি মাথায় রাখতে হবে যে এখানে আমরা ঋষি দুর্বাসার কথাকে পেয়েছি। ঋষি দুর্বাসা যিনি কিনা শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন, মেইন চরিত্র কে রয়েছে এখানে? শকুন্তলাকে পেয়েছি। দ্বিতীয় যেটা পেয়েছি সেটা হচ্ছে গিয়ে প্রিয়ম্বদাকে। দ্বিতীয় যেই বিষয়টিকে পেয়েছি সেটা হচ্ছে কি আমাদেরকে প্রিয়ম্বদাকে। ঠিক আছে, ইনি কি করেছিলেন? ঋষি দুর্বাসার কাছে অনুরোধ জানিয়েছিলেন যাতে ঋষি দুর্বাসা যে অভিশাপ দিয়েছিলেন শকুন্তলাকে সেটা যেন দূর হয়, এবং তিনি বলেছিলেন যে ভবিষ্যতের কোনো স্মারক চিহ্ন যদি তিনি দেখাতে পারেন তাহলে এই শাপ কিন্তু দূর হবে। আরেকটা যেটা আমরা মনে করব সেটা হচ্ছে কি এটি কার আশ্রম ছিল? এটি ঋষি কণ্হের আশ্রম ছিল। দ্বিতীয় যেটা মনে রাখবো সেটা হচ্ছে গিয়ে এটা কিন্তু তপবন ছিল যেখানে শকুন্তলা বসবাস করছিলেন। আর তারপরে যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে গিয়ে আমাদের যিনি রাজা ছিলেন তিনি হচ্ছেন রাজা দুষ্মন্ত। ঠিক আছে, বা দুষ্যন্ত। আর লেখককে এই পুরো বিষয়টি লেখক হচ্ছে গিয়ে আমাদের কালিদাস। আশা করছি তোমরা উপরে দেখতে পাচ্ছ। যেহেতু ছোট ছোট করে লেখা ছিল সেখানে দাগ দেওয়া সম্ভব হচ্ছিল না, আমি চেষ্টা করেছি নিচে দেখানোর। আমার ফটোটা আই থিঙ্ক এই অবধি থাকে, আশা করছি তোমরা এগুলো দেখতে পারবে আমি যা যা কিছু লিখেছি। কি কি মনে রাখবো এখান থেকে? ধীবর বৃত্তান্ত কথাটা আমাদের মনে রাখবো। ধীবর বৃত্তান্ত কথাটা একত্রে নয়, মাঝে একটা হাইফেনের ব্যবহার করা হয়েছে, এটা তোমরা দেখবে। এবং আরেকটা যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে কি এটা হচ্ছে লিখছেন কালিদাস। কালিদাসের নাটক, যে পূর্ণ জায়গা থেকে এটি নেওয়া হয়েছে, অভিজ্ঞান শকুন্তলম থেকে নেওয়া হয়েছে। এবং মনে রাখবে
যে বিষয়টা আমাদের নাটকটি শুরু হবার পূর্বে কিন্তু আমাদের এই জায়গাটিকে দেখানো হয়েছিল। এবং কি কি দেখানো হয়েছিল, আমরা কি কি দেখলাম, তাহলে তোমার মনে হবে যে ম্যাডাম এতটা কেন দেখাচ্ছেন, কারণ এতটা দেখানোর প্রয়োজন রয়েছে তার জন্য। ঠিক আছে, যতটা ক্লিয়ারলি একটা ডেফিনেশনকে রাখা যায় যাতে তোমাকে দ্বিতীয়বার নিজে না পড়তে হয় এবং নিজে না কষ্ট করতে হয়, এই জন্য। কি বলেছে দেখো, মহর্ষি কর্ণের তপবনের কথা উল্লেখ করেছি, শকুন্তলাকে পেয়েছি, শকুন্তলাকে বিয়ে করেছিলেন রাজা দুষ্যন্ত। তারপরে যেটা দেখবে সেটা হচ্ছে গিয়ে প্রিয়ম্বদার কথা আর দুর্বাসা মুনির কথা। দুর্বাসা মুনি কি করেছিলেন, দুর্বাসা মুনি ঋষি তপবন বলছি, ঋষি কণ্ঠের তপবনে এসে শকুন্তলার কাছে অপমানিত বোধ করেন এবং তিনি তাকে অভিশাপ দেন। কে দেন? দুর্বাসা মুনি দেন। এবং এই দুর্বাসা মুনির যে অভিশাপ রয়েছে বা শাপ রয়েছে সেটাকে দূরীভূত করার জন্য শকুন্তলার জন্য অনুরোধ কে করেছিলেন? তিনি কিন্তু প্রিয়ংবদা করেছিলেন। ঠিক আছে, এবং তিনি শকুন্তলা যেখানে বেড়ে উঠেছিল সেটা হচ্ছে গিয়ে আমাদের তপবন, এবং যেখানে তারা যাচ্ছিল, যেখানে গিয়ে গিয়ে সেই সতীতীর্থে তার আংটিটি হারিয়ে যায় বা স্মারক চিহ্নটি হারিয়ে যায়, সেটা হচ্ছে গিয়ে রাজা দুষ্যন্তের রাজধানীতে যাওয়ার সময়। এবং সচিতীর্থ কথাটাও মাথায় রাখতে হবে এখানটায়। কি কি মনে রাখবো তাহলে? দুর্বাসা, শকুন্তলা, প্রিয়ম্বদা, কণ্ঠমুনি, আমাদের দুর্বাসা ঋষি, তপবনের চিহ্ন, দুষ্যন্ত রাজা এবং সচিতীর্থের কথা মাথায় রাখবো। ঠিক আছে, এবং সেটি পেয়েছিল কে? সেটি একটা ধীবর পেয়েছিল। ধীবর হচ্ছে যে যিনি আমাদের মৎস্য কাজের সঙ্গে যুক্ত বা মৎস্য জাতীয় কাজ করেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখান থেকে শুরু আমি দেখে নিলাম একটু। আশা করছি আপনারা দেখতে পারবেন এখানে। তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজশ্যালক, নগর রক্ষার কাজে কে নিযুক্ত ছিলেন? রাজশ্যালক নিযুক্ত ছিলেন। অনেকের দেখতে অসুবিধা হচ্ছে, আপনারা যদি একটু জুম করে নেন, অর্থাৎ আপনি যে স্ক্রিনেই দেখুন না কেন জুম করার আমাদের অপশন থাকে, একটু জুম করে নিলে দেখতে পারবেন। এখানটায় দাগিয়ে লেখালে আমার সুবিধা হচ্ছে, বা কেউ যদি আমাদের বিশেষ চাইল্ড থাকেন বা বিশেষ ক্যান্ডিডেট থাকেন তারা যাতে শুনেও কাজটি কমপ্লিট করতে পারেন তার জন্য আমি মুখে বলার চেষ্টা করছি এবং হাতে দাগানোর চেষ্টা করছি। ঠিক আছে, তারপর কি বলছে দেখো, ব্র্যাকেটে লেখা আছে আমাদের নগর রক্ষার কাজে যে নিযুক্ত ছিল তিনি কে ছিলেন? তিনি হচ্ছেন কি রাজশ্যালক। কে ছিলেন? রাজশ্যালক। এবং পেছনে হাত পা বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে করে নিয়ে দুই রক্ষী প্রবেশ। এই পুরুষ কে ছিলেন? এই পুরুষ হচ্ছে সে ধীবর ব্যক্তির কথা বলা হচ্ছে যে মাছ ধরতে গিয়ে কিন্তু আংটি পেয়েছিল। একটু আমাদের রচনার মধ্যে ঢুকে যায়, কি বলছেন? দুই রক্ষী বলছেন, তাড়না করে, ওরে বেটা চোর, বল মণিখচিত রাজার নাম খোদাই করা এই আংটিটি কোথায় পেলি? কে জিজ্ঞেস করছে? এখানে দুই রক্ষী কিন্তু জিজ্ঞেস করছে। পুরুষ কি বলছে দেখো, পুরুষ কথার অর্থ যিনি ওই ধীবরকে বলছিলাম তাকে আমরা এখানে পুরুষ বলছি, ভয় পাওয়ার অভিনয় করে। কি বললেন? আপনারা শান্ত হন, আমি এ কাজ করিনি, অর্থাৎ চুরি করিনি। প্রথম রক্ষী কি বলছে দেখো, তবে কি সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন? মানে তাকে সৎ ব্রাহ্মণ মনে করে কি দান করেছেন? পুরুষ বলছে আপনারা অনুগ্রহ করে শুনুন, আমি একজন জেলে, শক্রাবতারে আমি থাকি। কোথায় থাকেন তিনি? তিনি শক্রা বতারে থাকেন। তিনি কি? তিনি একজন জেলে, যাকে আমরা বিভিন্ন ভাবে কিন্তু উল্লেখ করতে দেখব। অর্থাৎ তাকে প্রথমে ধীবর বলা হচ্ছে, তারপর তাকে পুরুষ বলা হচ্ছে, তারপরে আমরা দেখতে পারবো এটাকে কন্টিনিউ করা হচ্ছে। এবং তার যে জীবিকা ছিল সেটা হচ্ছে গিয়ে জেলে, এবং তিনি শক্রাবতারে থাকেন বলে আমরা জানতে পারি। ঠিক আছে, এবং মনে রাখবে রাজ্যের কাজে যারা নিযুক্ত ছিল রক্ষার কাজে, নগর রক্ষার কাজে, তিনি কিন্তু শ্যালক ছিলেন। এবং আমরা এখানে দুজন রক্ষীর কথা পাচ্ছি, এবং তারপরে আমরা এটাকে কন্টিনিউ করতে দেখবো। কি বলছে দ্বিতীয় রক্ষী? বেটা বাটপার, আবার আমার কি কি বলছে, আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি? কে কথাটা বলেছিল? এটা কিন্তু দ্বিতীয় রক্ষী বলেছিল। শ্যালক কি বলছে দেখো, সূচক একে পূর্বাপর সব বলতে দাও, মধ্যে বাধা দিও না। ঠিক আছে, দুই রক্ষী, তা আপনি যা আদেশ করেছেন বল দেখি কি বলছিলি? পুরুষ বলছে আমি জাল বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই। কি করে? জাল বড়শি নানা উপায়ে কিন্তু দিয়ে সংসার চালায় মাছ ধরে। শ্যালক বলছে হ্যাঁ হ্যাঁ, তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। কে বলছে এই কথাটা? শ্যালক। ইম্পর্টেন্ট, কারণ আমাদের দেখা যায় 2016তেও আমরা দেখতে পেয়েছি যে কবিতার থেকে লাইন ধরে প্রশ্ন আসছে। ঠিক তেমনই ভাবে আমাদের গদ্যের থেকে বা নাটকের থেকেও কিন্তু লাইন ধরে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, দেখো
পুরুষ এবার কি বলছে শুনুন মহাশয়, এরকম বলবেন না। কেন বলছে এরকম বলবেন না? বলছে যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় ঘৃণ্য হলেও তা পরিত্যাজ্য করা উচিত নয়। বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে পরায়ণ হলেও পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। যজ্ঞীয় পশুবধ যখন হয়ে থাকে তখন কি হয়, বেদজ্ঞ যে ব্রাহ্মণ রয়েছে তিনি কি হয়, নির্দয় ব্যক্তিতে কিন্তু পরিণত হন বলে জানাচ্ছেন। তারপরে দেখো কি বলছে, পুরুষ বলছে একদিন একটি রুই মাছ, কোন মাছ খুব ভালো করে শুনবে, রুই মাছের কথা কিন্তু এখানে বলা হয়েছে। একদিন একটি রুই মাছ যখন আমি খন্ড খন্ড করে কাটলাম, তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্ত ঝলমলে এই আংটিটি দেখতে পেলাম। কে বলছেন? পুরুষ বলছেন, অর্থাৎ সেই ধীবর বলছেন। কোন মাছ কেটেছিল? সে কিন্তু রুই মাছ কেটেছিল। পরে এই আংটিটি বিক্রি করার জন্য যখন লোকের কাছে যাচ্ছিলাম, তখন আপনারা আমায় ধরলেন। কখন ধরলো? যখন এই আংটিটি বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল। এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। কিভাবে এই আংটিটি আমার কাছে এলো তা বললাম। শ্যালক কি বলছে, যিনি আমাদের রাজ্য রক্ষার কাজে নিযুক্ত ছিলেন তিনি কিন্তু বলছেন কি, জানুক এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। তবে আংটি পাবার ব্যাপারে যা বললো তা একবার অনুসন্ধান করতে দেখতে হয়। কি সাপ খাওয়া? গোসাপ খাওয়া জেলে হতে পারে, কিন্তু কাঁচা মাংসের গন্ধ বেরোচ্ছিল তার গায়ে থেকে, এ কথাটি কে বলেছিল? শ্যালক বলেছিল। এইটুকুনি তোমাকে মাথায় রাখতে হবে। তারপরে দেখো কি বলছে, তবে আংটি পাবার ব্যাপারটা অনুসন্ধান করে দেখা দরকার, সুতরাং রাজবাড়িতেই যাই। তাকে নিয়ে কোথায় যাওয়া হলো? এবার রাজবাড়িতে। দুই রক্ষী, তবে তাই যাওয়া যাক। চল রে গাট কাটা। জিজ্ঞেস করতে পারি যে গাট কাটা সম্বোধনটি কাকে করা হয়েছিল? আমাদের ধীবরকে করা হয়েছিল, একাধারে বলতে পারো পুরুষকে করা হয়েছিল। এই দুটো ক্ষেত্রেই কিন্তু আমি ব্যবহার করতে পারবো যখন আমাকে যদি এই প্রশ্নটা করে থাকে যে গাট কাটা, চল রে গাট কাটা, শুধু গাট কাটা কথাটাও যদি বলে কাকে বলা হয়েছিল, গাট কাটা বানানটা দেখবে। সবাই এগিয়ে চলে। শ্যালক বলছে, সূচক সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা করো। ইতিমধ্যে এই আংটি কিভাবে পাওয়া গেল সে সব বিষয় মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি। বারবার বলছি, এই তারের ক্ষেত্রে যখন চন্দ্রবিন্দুর ব্যবহার হতে দেখবো, মনে করবে কোনো বিশেষ ব্যক্তির জন্য আমরা কিন্তু এর ব্যবহার করে থাকি। ঠিক আছে? বিভিন্ন সময় আমাদের হঠাৎ হঠাৎ করে বিভিন্ন জায়গায় কাজে লাগে, কিন্তু আমাদের দেখবে মনে থাকে না, বা আমরা প্রকাশ করতে পারি না, মনে হয় যে কোথায় বসাবো কোথায় বসাবো না। সেক্ষেত্রে সেই নির্দিষ্ট পরিস্থিতিতে বা নির্দিষ্ট জায়গায় কিভাবে শব্দগুচ্ছ বা কার উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে, ইন দ্যাট সিচুয়েশন তোমার সেই নির্দিষ্ট শব্দ কার পরিপ্রেক্ষিতে ব্যবহৃত হচ্ছে, কোনো রাজার ক্ষেত্রে, কোনো কবির ক্ষেত্রে, কোনো ইসের ক্ষেত্রে, এগুলো কিন্তু একটু দেখে এগোবে। এইবারে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে, আমরা এখান থেকে তাহলে কি কি জানলাম? একজনের নাম সূচক, আরেকজনের নাম হচ্ছে কি জানুক, সেটা পরবর্তীতে জানতে পারবে তোমরা। ঠিক আছে? পরবর্তীতে জানতে পারবে। প্রথম রক্ষীর নাম হচ্ছে সূচক এবং দ্বিতীয় রক্ষীর নাম হচ্ছে গিয়ে জানুক। কি বললাম? প্রথম রক্ষীর নাম হচ্ছে সূচক, দ্বিতীয় রক্ষীর নাম হচ্ছে জানুক। যিনি আমাদের রাজ্যের ক্ষেত্রে দেখো নিযুক্ত, নগর রক্ষায় যিনি নিযুক্ত ছিলেন তিনি হচ্ছেন রাজশালক। এখানে দুজন আমরা ইসের কথা পাই, রক্ষীর কথা পাই। আর আমাদের জেলে কোথায় থাকে? তিনি চক্রাবতারে থাকেন, তিনি একজন ধীবর। তিনি কিন্তু রুই মাছ কেটে কিন্তু এই মণিমুক্ত আলা আংটিটি পেয়েছিলেন, এবং শ্যালক কিন্তু তাকে হেসে বলেছিল যে তার জীবিকা বেশ পবিত্র। তার পরিপ্রেক্ষিতে আমাদের পুরুষ কি বলেছিল বা ধীবর কি বলেছিল, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। সাথে যেটা মাথায় রাখবে, গাট কাটা কার উদ্দেশ্যে কথাটা বলা হয়েছিল? গাট কাটা কিন্তু আমাদের ধীবরের উদ্দেশ্যে কথাটা কিন্তু বলা হয়েছিল। কার উদ্দেশ্যে? ধীবরের উদ্দেশ্যে। ঠিক আছে? আর সূচককে বলেছিল যে শ্যালক যে সদর দরজায় যে আমাদের চোরকে নিয়ে দাঁড়াতে, রাজা বা রাজসভায় গিয়ে জানবে যে সে তার সাথে কি করা উচিত। এই সূচক কি বললাম? এই সূচক হচ্ছে গিয়ে আমাদের প্রথম রক্ষীর কথা বলা হয়েছে, এবং প্রথম রক্ষীর কথা বলা হচ্ছে। এবং জানুক নামে একজনকে আমরা সেকেন্ড পেজে পাবো, তিনি হচ্ছেন গিয়ে আমাদের সেকেন্ড রক্ষী বা দ্বিতীয় রক্ষী। ঠিক আছে? আমরা পরের পেজে চলে যাই। কি বলছে দেখো, দুই রক্ষী, আপনি প্রবেশ করুন। মহারাজ এই সংবাদ শুনে খুব খুশি হবেন। রাজশালক বেরিয়ে এলেন। রাজশালক কি করলেন? রাজশালক বেরিয়ে গেলেন। কোথা থেকে বেরিয়ে গেলেন? যেখানে দাঁড় করিয়েছিলেন তাদেরকে, সেখান থেকে বেরিয়ে তিনি কিন্তু রাজসভায় প্রবেশ করলেন। প্রথম রক্ষী আর দ্বিতীয় রক্ষীর একটা আলোচনা আমরা এখানে পাবো। কি বলছে দেখো, প্রথম রক্ষীর নাম কি বলেছিলাম? প্রথম রক্ষীর নাম কিন্তু সূচক বলেছিলাম। দ্বিতীয় রক্ষীর নাম কি বলেছিলাম? দ্বিতীয় রক্ষীর নাম কিন্তু আমরা জানুক বলেছিলাম। ঠিক আছে? দ্বিতীয় রক্ষীর নাম কিন্তু আমরা কি বলেছিলাম? দ্বিতীয় রক্ষীর নাম কিন্তু আমরা জানুক বলেছিলাম।
প্রথম রক্ষীর ক্ষেত্রে কি বলছে দেখো, আমাদের প্রভু দেরি খুব আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে, এটি কে বলেছিল? প্রথম রক্ষী। সবকিছু এক্স্যাক্টলি মাথায় রাখার দরকার নেই, মোটামুটি ভাবে একটা জায়গায় রাখবে, ঠিক আছে? কি বলছে দেখো, প্রথম রক্ষী আমাদের প্রভুর দেখে খুব বিলম্ব হচ্ছে, প্রভু বলতে রাজশালককে বোঝানো হচ্ছে। দ্বিতীয় রক্ষী কি বলছে দেখো, আরে বাবা, অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যাবে। অবশ্যই রাজা অনেক বিশেষ ব্যক্তিত্ব এবং তার কাছে সময়ের অভাব হয়। প্রথম রক্ষী আবার কি বলছে দেখো, জানুক, একে মরার আগে খুব ভালো করে দেখো জানুক বলে কাকে সম্বোধন করছে। তার মানে দ্বিতীয় রক্ষীকে কিন্তু সম্বোধন করছে, কারণ তারা দুজনেই এখানে ছিল। দ্বিতীয় রক্ষীর নাম তাহলে কি হলো, যেটা আমি একটু আগেই তোমাদের বলে দিয়েছিলাম, জানুক। আর প্রথম রক্ষীর নাম কি ছিল? এটা হ্যাঁ, সূচক, ঠিক আছে? জানুক, একে মরার আগে এর গলায় ফুলের মালা পরানো হবে, তা গাঁথতে আমার হাত দুটো নিষ্পিস করছে। জেলেকে দেখিয়ে বলছে, কে বলছে? প্রথম রক্ষী। প্রথম রক্ষীর নাম কি? সূচক। বারবার করে বলছি যাতে মস্তিষ্কে ঢুকে যায়। অনেক ক্যাজুয়ালি বিষয়টাকে আমরা দেখার চেষ্টা করব, কিন্তু যখন হঠাৎ করে আমাকে কেউ দুই রক্ষীর মধ্যে একজনের নাম জিজ্ঞেস করবে, তুমি দেখো যে কোনো জায়গায় গিয়ে তোমাকে কাউকে জিজ্ঞেস করতে বলো যে আমাকে জিজ্ঞেস করতে যে দ্বিতীয় রক্ষীর নাম কি, তুমি সেই মুহূর্তে দাঁড়িয়ে নিজেকে ইভ্যালুয়েট করো, দেখো তুমি মনে করতে পারছো। এবং যদি সেখান থেকে প্রশ্ন আসে তাহলে তোমাকে বুঝতে হবে তুমি ঠিক কতটা পিছিয়ে আছো। তার জন্য এতবার করে রিপিটেডলি পড়ানো তোমাদেরকে, ঠিক আছে? পুরুষ কি বলছে দেখো, অর্থাৎ জেলে বলছে, মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না। দ্বিতীয় রক্ষী অর্থাৎ জানুক বলছে, কি বলছে? তাকিয়ে দেখে, ওই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা নিয়ে এগিয়ে আসছেন, হয়তো তোকে শকুনিকে দিয়ে খাওয়ানো হবে, না হয় কুকুরকে দিয়ে। প্রথম জনের মালা গাঁথার জন্য, সে যেটা তাকে মারার পরে ফুলের মালা গাঁথার জন্য তার হাত নিঃশেষ করছিল কার? প্রথম রক্ষী। দ্বিতীয় রক্ষীর ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, তাকে কুকুর দিয়ে খাওয়ানো হবে, অর্থাৎ জেলেকে কুকুর দিয়ে খাওয়ানো হবে নাকি তাকে শকুন দিয়ে খাওয়ানো হবে, এর জন্য সে কিন্তু অপেক্ষা রয়েছে। কি বলছে? রাজশালকের প্রবেশ করলো। কি বলছে রাজশালক দেখো, সূচক, এই জেলেকে ছেড়ে দাও। আংটি পাওয়ার ব্যাপারে এ যা বলেছে তা সবই সত্য বলে প্রমাণিত হয়েছে। সূচক বলছে, তা প্রভু আদেশ করেন, যা প্রভু আদেশ করেন। দ্বিতীয় রক্ষী কি বলছে, এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো। কে বললো? দ্বিতীয় রক্ষী বললো, জেলের কিন্তু হাতের বাঁধন খুলে দেওয়া হলো। প্রভু কি বলছে? পুরুষ বলছে রাজশালককে প্রণাম করিয়া, প্রভু, তা আজ আমার সংসার কিভাবে চলবে? আগেকার দিনের মানুষ দিন আনা দিন খাওয়া ছিল, গরিব মানুষ কিভাবে চলবে? শালক বলছে, মহারাজ আংটির সমান মূল্য পরিমাণ অর্থ দিয়েছেন, তাতে কি বলছে? জেলে টাকা দিলেন। পুরুষ কি বলছে? তারপর প্রণাম করে গ্রহণ করলেন, প্রভু অনুগৃহীত হলাম। সূচক বলছে, এ কি যাতা অনুগ্রহ, এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া। এটা কে বলছে? সূচক বলছে। অর্থাৎ কে? অর্থাৎ আমাদের প্রথম রক্ষী, ঠিক আছে? দ্বিতীয় কি বলছে, অর্থাৎ জানুক কি বলছে দেখো, হুজুর যে পরিমাণ পারিতোষিক দিচ্ছি তাতেই বোঝা যাচ্ছে আংটিটা রাজার খুব প্রিয় ছিল। শ্যালক কি বলছে, দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান বলে মনে হয়েছে, এমনটা আমার মনে হয় না। সেই আংটি দেখে আমার মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহ্বল হয়ে চেয়ে রয়েছিলেন। সূচক বলছে, তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয়। জানুক বলছেন, অর্থাৎ দ্বিতীয় রক্ষী বলছে, তার চেয়ে বলো এই জেলেই সেবা করলেন। জেলেকে হিংসাভরা দৃষ্টিতে দেখলেন। কে দেখলো? জানুক দেখলো। জানুক কে ছিল? দ্বিতীয় রক্ষী ছিল, মাথায় রাখবে। পুরুষকে বলছে, মহাশয় এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসাবে দিচ্ছি। কাদেরকে দিয়েছিল? রক্ষীদেরকে দিয়েছিল। কে দিয়েছিল? পুরুষ অর্থাৎ ধীবর কিন্তু দিয়েছিল। জানুক বলল, এটা তুমি ঠিকই বলেছো। জানুক কে ছিল? জানুক আমাদের দ্বিতীয় রক্ষী ছিল। শ্যালক বলছেন, শোনো ধীবর, এখন তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। কে বলেছিল? শ্যালক বলেছিল, মাথায় রাখবে। তর্জমা বা সংক্ষেপিত কে করেছেন? সম্পাদিত তর্জমায় সত্যনারায়ণ চক্রবর্তী। নামের বানানটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে। আশা করছি সকলের কাছে ক্লিয়ার যে আমরা কি বলতে চাইছি। আশা করছি গল্পটা তোমাদের কাছে মনে হবে যে পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই, বা অনেকের মনে হতে পারে, বা অনেকের মনে হবে অবশ্যই রাখার প্রয়োজন। যারা দেখবে একটু ধৈর্য সহকারে দেখবে, এবং কিভাবে বিষয়গুলো হচ্ছে, বিষয়গুলোকে আমরা পড়ছি, আরো কিভাবে করলে বিষয়টা তোমাদের কাছে ইজি হয় অবশ্যই জানাবে। এবার তোমাদের মনে হতে পারে, ম্যাডাম তাহলে কি কোয়েশ্চেন অ্যান্সার কি কখনোই করানো হবে না? অবশ্যই করানো হবে। যখন আমরা কি করব বলতো, যখন আমরা দু তিনটে গল্প বা কবিতা একসঙ্গে সলভ করে ফেলবো, তারপরে আমি একটা কোয়েশ্চেন অ্যান্সারের প্যাটার্ন তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই সেটা লাইভ ক্লাসে করার চেষ্টা করব। অবশ্যই তোমাদের যদি কমেন্ট আসে, তোমাদের যদি এর উপর ইন্টারেস্ট দেখা যায়, অবশ্যই সেক্ষেত্রেই আমি লাইভ ক্লাসে যুক্ত হতে পারবো। তো নইলে অন্যান্য সময় করব, কিন্তু তাতে তাগিদটা অনেকটা বেশি থাকবে, এবং আমার পড়ানোর ভঙ্গিটা, তোমাদের সঙ্গে যোগাযোগ হওয়ার ভঙ্গিটা আরো বেশি স্পষ্ট হবে।
নইলে আমি মোটামুটি ভাবে এভাবেই তোমাদেরকে সাহায্যের জন্য বা আরো একটু জানার পরিধিকে কোথাও গিয়ে বাড়িয়ে তোলার জন্য গল্পের আকারে বা কবিতার আকারগুলো পড়ে এভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবো। আশা করছি প্রত্যেকটা বিষয় তোমাদের হেল্প করবে। অবশ্যই কিন্তু প্রত্যেকে জানাবে কি কি বিষয়গুলো আমরা পড়লাম, কিভাবে পড়লাম এবং কিভাবে আমরা মনে রাখবো। কোনো অসুবিধা হলে, কোনো কোয়ারি থাকলে অবশ্যই জানাবে। সাধারণ একটা গল্প, তেমন ভাবে জিজ্ঞাসা করার কিছু নেই, তবে লক্ষ্য রেখে মাথায় রেখে গল্পগুলোকে পড়ো, এটুকুনি বলবো। সকলকে ধন্যবাদ। ছোট্ট একটা ক্লাস, অবশ্যই দেখো সকলে এবং অবশ্যই দেখে জানিও কেমন লাগলো। সকলকে অনেক ধন্যবাদ আজকে ক্লাসটি দেখার জন্য। বারবার বলবো, সতর্কভাবে পড়াশোনা করো, পড়াশোনায় নিজের ডেপথটা রেখো, পড়াশোনার সাথে যুক্ত থেকো এবং অবশ্যই অবশ্যই কোনো হেল্প লাগলে অবশ্যই এই চ্যানেলের সাথে যুক্ত হতে পারো বা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো বা আমাকে জিজ্ঞেস করতে পারো। আমার চ্যানেলের নাম বিয়র সেলবা নন্দিতা ঘোষ এবং আমি নন্দিতা ঘোষ। সাধারণত ভাবে আমি তোমাদের বাংলা এবং সিডিপি বিষয়টা দেখিয়ে থাকি। এভাবে আমি প্রত্যেকদিন একদিন পর পর ক্লাসগুলোকে আপলোড করতে থাকবো। প্রচুর মানুষজন আছেন যারা টাকা নিয়ে পড়াশোনা করবেন, তাদের মনে হতে পারে যে সঠিকভাবে একটা দিকে যাওয়াই বেটার, বাট আমার কোথাও গিয়ে মনে হয় যে তোমরা একবার আহ যারা পারছো না তাদের জন্য আমার ক্লাসগুলো, বা যারা আরো একটু বেশি করে দুটো তিনটে জায়গা দেখে পড়াশোনা করতে চাইছো তাদের জন্য কিন্তু আমার ক্লাসগুলো, তুমি এটাও বলতে পারো। তো আশা করছি আপনাদের ভালো লাগবে ক্লাসটি এবং আপনাদের সাহায্যে লাগবে। যদি সাহায্য লেগে থাকে তাহলে সেটা আমার কাছে অনেকটা বড় প্রাপ্তি। সকলকে অনেক ধন্যবাদ আজকে ক্লাসটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে অবশ্যই ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ আজকে ক্লাসটি দেখার জন্য। আজকে ক্লাস কিন্তু আমরা এই অবধি রাখছি।